একবার ভাবুন তো, পৃথিবীর মানচিত্রে যদি আজ একটি বিশাল বাংলা থাকতো, যেখানে ঢাকা আর কলকাতা একই দেশের দুটি বড় শহর হতো, পদ্মা, মেঘনা আর গঙ্গা হতো একই রাষ্ট্রের প্রাণ, সুন্দরবন ভাগ হয়ে নয় বরং একটি দেশেরই সম্পদ হিসেবে দাঁড়িয়ে থাকতো, কোটি কোটি মানুষ একই পাসপোর্ট বহন করত, একই ভাষা, একই সাহিত্য, একই ইতিহাস, কিন্তু একটি পতাকার নিচে, তাহলে কি দক্ষিণ এশিয়ার রাজনীতি সম্পূর্ণ ভিন্ন হতে পারত? বাংলাদেশ কি আরও শক্তিশালী হতো, নাকি পশ্চিমবঙ্গ হারিয়ে ফেলত তার নিজস্ব স্বাতন্ত্র্য? আর ভারত ও পাকিস্তানের ইতিহাসই বা কতটা বদলে যেত? চলুন আজ আমরা এমন একটি বিকল্প ইতিহাসের যাত্রায় বের হব যা কখনো ঘটেনি, কিন্তু ঘটলে হয়তো পুরো দক্ষিণ এশিয়ার মানচিত্রই বদলে যেত। আজকের ভিডিওতে আমরা কল্পনা করব, যদি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ এক দেশ হতো, তাহলে সেই দেশের জনসংখ্যা কেমন হতো, অর্থনীতি কত বড় হতো, সামরিক শক্তি, আন্তর্জাতিক প্রভাব, খেলাধুলা, সংস্কৃতি, প্রযুক্তি, এমনকি সাধারণ মানুষের জীবন সব কিছু কতটা ভিন্ন হতে পারত। তবে শুরু থেকেই একটি বিষয় পরিষ্কার করে নেওয়া জরুরি, এই ভিডিওটি কোনো রাজনৈতিক দাবি বা ভবিষ্যৎ পরিকল্পনা নয়, এটি একটি হোয়াট ইফ বা বিকল্প ইতিহাস ভিত্তিক বিশ্লেষণ। এখানে আলোচিত সব সম্ভাবনা ইতিহাস, জনসংখ্যা, অর্থনীতি ও ভূ রাজনীতির তথ্যের ভিত্তিতে কল্পনামূলকভাবে উপস্থাপন করা হবে। বাস্তবতার সঙ্গে মিল বা অমিল থাকাটা স্বাভাবিক। একটি প্রশ্ন দিয়ে শুরু করা যাক। পৃথিবীতে এমন কতগুলো জাতি আছে যাদের ভাষা এক, সাহিত্য এক, সংস্কৃতি প্রায় এক, কিন্তু তারা দুটি ভিন্ন রাষ্ট্রে বিভক্ত? বাঙালির ইতিহাস সেই বিরল উদাহরণগুলোর মধ্যেই একটি। আজকের বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, এই দুটি অঞ্চলের মানুষের ভাষা, সাহিত্যিক ঐতিহ্য প্রায় অভিন্ন, খাদ্যাভ্যাসে অসংখ্য মিল, উৎসবও রয়েছে সাংস্কৃতিক সাদৃশ্য, তবু তারা দুটি ভিন্ন রাষ্ট্রের নাগরিক। কিন্তু সবসময় কি এমন ছিল? না। মাত্র কয়েক দশক আগেও সমগ্র বাংলা ছিল একটি ঐতিহাসিক অঞ্চল। এই অঞ্চলের মানুষ একই প্রশাসনিক কাঠামোর অধীনে বাস করত। এরপরে এলো রাজনৈতিক টানাপোড়েন, ধর্মীয় উত্তেজনা, উপমহাদেশের বিভাজন এবং একের পর এক ঐতিহাসিক সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত শুধু একটি সীমান্ত রেখায় টানেনি, ভাগ করে দিয়েছিল পরিবার, অর্থনীতি, সংস্কৃতি এবং কোটি মানুষের ভাগ্য। আজ যদি সেই বিভাজন না ঘটত, যদি ইতিহাস অন্য পথে হাঁটত, যদি একটি স্বাধীন যুক্ত বাংলা বা ইউনাইটেড বেঙ্গল রাষ্ট্রের জন্ম হতো, তাহলে কি সেটি দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতে পারত, নাকি অভ্যন্তরীণ দ্বন্দ্বে টিকে থাকাই কঠিন হয়ে যেত? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের সেই গুরুত্বপূর্ণ মোড়ে, যেখানে কয়েকটি রাজনৈতিক সিদ্ধান্ত কোটি মানুষের ভাগ্য, ভবিষ্যৎ নির্ধারণ করেছিল। কারণ ভবিষ্যৎ বোঝার জন্য অতীতকে জানা সবচেয়ে জরুরি। তাহলে চলুন সময়ের চাকা ঘুরিয়ে ফিরে যায় সেই 1947 সালের উত্তাল সময়ে, যখন শুধু ভারতবর্ষই ভাগ হয়নি, ভাগ হয়ে গিয়েছিল বাংলা নামের একটি সভ্যতার ভূখণ্ডও। আর সেখান থেকে শুরু হয় আমাদের আজকের কল্পিত ইতিহাসের যাত্রা। 1947 সাল, ব্রিটিশ শাসনের শেষ অধ্যায়। প্রায় 190 বছর ধরে ভারতীয় উপমহাদেশ শাসনের পর ব্রিটিশরা সিদ্ধান্ত নিল তারা চলে যাবে। কিন্তু প্রশ্ন ছিল, তারা কি রেখে যাবে? একটি ঐক্যবদ্ধ দেশ নাকি বিভক্ত একটি উপমহাদেশ? তখন পুরো ভারতবর্ষ জুড়ে রাজনৈতিক পরিস্থিতি ছিল অত্যন্ত উত্তপ্ত। একদিকে ভারতীয় জাতীয় কংগ্রেস একটি ঐক্যবদ্ধ ভারতের পক্ষে অবস্থান নিচ্ছিল, অন্যদিকে মুসলিম লীগ দাবি করছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে একটি পৃথক রাষ্ট্র গঠন করতে হবে। দীর্ঘদিনের রাজনৈতিক মতবিরোধ, সাম্প্রদায়িক উত্তেজনা এবং ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল নীতির ফলে পরিস্থিতি ধীরে ধীরে এমন এক পর্যায়ে পৌঁছালো যেখানে প্রায় অনিবার্য হয়ে পড়ল দেশভাগ। কিন্তু বাংলা ছিল অন্যরকম, কারণ বাংলা ছিল শুধু একটি প্রদেশ নয়, এটি ছিল উপমহাদেশের সবচেয়ে সমৃদ্ধ, শিক্ষিত এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর একটি। কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী হিসেবে বহু বছর দায়িত্ব পালন করা একটি মহানগর। অন্যদিকে পূর্ব বাংলার উর্বর জমি ছিল, পাট ও ধানের বিশাল উৎপাদন কেন্দ্র, অর্থাৎ শিল্প ছিল পশ্চিমে আর কৃষি ও কাঁচামাল ছিল পূর্বে। এই দুই অংশ একে অপরের পরিপূরক ছিল।
আর তাই তো প্রশ্ন উঠেছিল, বাংলা কি আদৌ ভাগ করা উচিত ছিল, নাকি একটি স্বাধীন অবিভক্ত রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারত? ইতিহাসের খুব কম মানুষই জানেন 1947 সালে সত্যিই ইউনাইটেড বেঙ্গল বা স্বাধীন যুক্ত বাংলার একটি পরিকল্পনা সামনে এসেছিল। এই প্রস্তাবের মূল ধারণা ছিল বাংলা ভারতেও যাবে না, পাকিস্তানেও যাবে না, বরং একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে। এই ধারণার পক্ষে কিছু প্রভাবশালী রাজনৈতিক নেতা যুক্তি দিয়েছিলেন যে বাংলা ভাষা, অর্থনীতি এবং সংস্কৃতির ঐক্যকে ধর্মের ভিত্তিতে ভেঙে দেওয়া ভবিষ্যতে আরও বড় সংকট তৈরি করবে। তাদের বিশ্বাস ছিল হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ একটি গণতান্ত্রিক কাঠামোর মধ্যে একসঙ্গে বসবাস করতে পারবে। কিন্তু বাস্তবতা ছিল অনেক কঠিন। সে সময় সাম্প্রদায়িক দাঙ্গা বেড়ে যাচ্ছিল, মানুষের মধ্যে ভয়, অনিশ্চয়তা এবং অবিশ্বাস দ্রুত ছড়িয়ে পড়ছিল। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত তৈরি হয়নি। কেউ ভারতের সঙ্গে থাকতে চেয়েছিল, কেউ পাকিস্তানের অংশ হতে চেয়েছিল। আর এই বিভক্ত মতামতের মধ্যেই স্বাধীন যুক্ত বাংলার স্বপ্ন ধীরে ধীরে হারিয়ে যেতে থাকলো। অবশেষে সিদ্ধান্ত নেওয়া হলো বাংলা ভাগ হবে, পশ্চিম অংশ ভারতের অন্তর্ভুক্ত হবে এবং পূর্ব অংশ যাবে পাকিস্তানের অধীনে, যার নাম হবে পূর্ব পাকিস্তান। এই একটি সিদ্ধান্তের ফলে কাগজে কলমে শুধু একটি সীমান্ত আঁকা হয়নি, ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল লক্ষ লক্ষ মানুষের জীবন। অনেক পরিবার রাতারাতি দুই দেশে বিভক্ত হয়ে গেল, কেউ নিজের বাড়ি ছেড়ে শরণার্থী হয়ে গেল, কেউ হারালো আত্মীয় স্বজন, কেউ হারালো নিজের জন্মভূমি। অর্থনীতিও বড় ধাক্কা খেল। পূর্ব বাংলায় উৎপাদিত পাটের বেশিরভাগ কল ছিল কলকাতার আশেপাশে। সীমান্ত তৈরি হওয়ার ফলে কাঁচামাল এক দেশে আর কারখানা আরেক দেশে পড়ে গেল। যে অর্থনৈতিক ব্যবস্থা এতদিন একসঙ্গে চলছিল তা হঠাৎ করে ছিন্নভিন্ন হয়ে গেল। এরপরের ইতিহাস আমরা সবাই কম বেশি জানি। পূর্ব পাকিস্তানের মানুষ ধীরে ধীরে বুঝতে পারল রাজনৈতিক ক্ষমতা এবং অর্থনৈতিক সুযোগের একটি বড় অংশ চলে যাচ্ছে পশ্চিম পাকিস্তানিদের হাতে। ভাষা আন্দোলন, বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম, 6 দফা আন্দোলন এবং শেষ পর্যন্ত 1971 সালের মুক্তিযুদ্ধ, সব কিছুর মধ্য দিয়ে জন্ম নিল স্বাধীন বাংলাদেশ। অন্যদিকে পশ্চিমবঙ্গ ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজ্য হিসেবে নিজস্ব রাজনৈতিক ও সাংস্কৃতিক পথ ধরে এগিয়ে যেতে থাকলো। আজ প্রায় 8 দশক পর দাঁড়িয়ে যদি আমরা পিছনে তাকাই, একটি প্রশ্ন আমাদের সামনে আসে, যদি 1947 সালে বাংলা ভাগ না হতো, যদি স্বাধীন একটি যুক্ত বাংলা রাষ্ট্রের জন্ম হতো, তাহলে আজকের মানচিত্র কি একই থাকতো, নাকি দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলোর একটি হয়ে উঠতে পারত সেই দেশ? চলুন এবার ইতিহাস থেকে বেরিয়ে আমরা প্রবেশ করি কল্পনার জগতে। ধরে নেই বাংলা কখনোই ভাগ হয়নি। 2026 সালে পৃথিবীর মানচিত্রে একটি স্বাধীন যুক্ত বাংলা রাষ্ট্র রয়েছে। সেই দেশটি দেখতে কেমন হতো, তার জনসংখ্যা, রাজধানী, অর্থনীতি, আন্তর্জাতিক অবস্থান সব কিছু আমরা একে একে বিশ্লেষণ করব, কারণ এখান থেকে শুরু হচ্ছে আমাদের বিকল্প ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় অংশ। এখন থেকে আমরা ইতিহাস নয়, কল্পনার জগতে প্রবেশ করছি। তবে এই কল্পনা সম্পূর্ণ অবাস্তব নয়, বরং বর্তমান জনসংখ্যা, অর্থনীতি, ভূগোল এবং আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্বের ভিত্তিতে আমরা একটি বিকল্প বাস্তবতা কল্পনা করব। ধরে নিন 1947 সালে বাংলা ভাগ হয়নি, পূর্ব বাংলা এবং পশ্চিমবঙ্গ মিলে একটি স্বাধীন রাষ্ট্র গঠিত হয়েছে, আর সেই রাষ্ট্র 2026 সাল পর্যন্ত টিকে আছে। তাহলে আজ পৃথিবীর মানচিত্রে সেই দেশটি দেখতে কেমন হতো? প্রথমে আসি মানচিত্রে। এই কল্পিত রাষ্ট্রের উত্তরে থাকতো হিমালয়ের পাদদেশ, দার্জিলিংয়ের পাহাড় এবং উত্তরবঙ্গের সবুজ চা বাগান, দক্ষিণে বিস্তৃত বঙ্গোপসাগর, পূর্বে ভারতের উত্তর পূর্বাঞ্চল ও মিয়ানমার, আর পশ্চিমে ভারতের ঝাড়খণ্ড, বিহার ও উড়িষ্যা। অর্থাৎ দক্ষিণ এশিয়ার একেবারে কেন্দ্রে অবস্থিত একটি অত্যন্ত কৌশলগত রাষ্ট্র। এই দেশের মোট আয়তন হতো আনুমানিক 2,36,000 বর্গ কিলোমিটারেরও বেশি। বর্তমান বাংলাদেশের প্রায় 1,48,000 বর্গ কিলোমিটার এবং পশ্চিমবঙ্গের প্রায় 89,000 বর্গ কিলোমিটার। একত্রে মিলেই হতো এই রাষ্ট্র। আয়তনের দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে বড় দেশ না হলেও দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্রে পরিণত হতো। এবার আসি জনসংখ্যার কথায়। বর্তমান বাংলাদেশের জনসংখ্যা প্রায় 17 কোটিরও বেশি, আর পশ্চিমবঙ্গের জনসংখ্যা প্রায় 10 কোটিরও বেশি। অর্থাৎ এই দুই অঞ্চল একত্রে থাকলে একটি রাষ্ট্রের জনসংখ্যা দাঁড়াতো প্রায় 27 থেকে 28 কোটি মানুষেরও বেশি।
ভাবুন তো, পৃথিবীর মাত্র কয়েকটি দেশের জনসংখ্যা এর চেয়ে বেশি হতো। অর্থাৎ জনসংখ্যা হিসেবে এই যুক্ত বাংলা বিশ্বের শীর্ষ 5 বা 6টি বৃহত্তম দেশের একটি হতে পারত। তবে এত বড় জনসংখ্যা শুধু একটি চ্যালেঞ্জই নয়, এটি হতে পারত একটি বিশাল শক্তিও। কারণ একটি দেশের সবচেয়ে বড় সম্পদ শুধু তার প্রাকৃতিক সম্পদই নয়, মানুষও। যদি সেই মানুষকে সঠিক শিক্ষা, প্রযুক্তি এবং কর্মসংস্থানের সুযোগ দেওয়া যায়, তাহলে বিশাল জনসংখ্যাই অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি হয়ে উঠতে পারে। এখন প্রশ্ন হলো, এই দেশের রাজধানী কোথায় হতো? সবচেয়ে বড় রাজনৈতিক বিতর্ক সম্ভবত এখান থেকে শুরু হতো। কারণ একদিকে রয়েছে ঢাকা, বর্তমান বাংলাদেশের প্রশাসনিক, অর্থনৈতিক এবং জনসংখ্যার কেন্দ্র। অন্যদিকে রয়েছে কলকাতা, 2 শতাব্দীরও বেশি সময় গড়ে ওঠা একটি ঐতিহাসিক মহানগর, শিক্ষা ও সংস্কৃতির অন্যতম কেন্দ্র। সম্ভবত 3টি সম্ভাবনা সামনে আসতো। প্রথমত, ঢাকা রাজধানী এবং কলকাতা অর্থনৈতিক ও সাংস্কৃতিক রাজধানী হতে পারত। দ্বিতীয়ত, কলকাতা প্রশাসনিক রাজধানী এবং ঢাকা বাণিজ্যিক কেন্দ্র হতে পারত। আর তৃতীয়ত ও সবচেয়ে বাস্তবসম্মত সম্ভাবনা, দক্ষিণ আফ্রিকার মতো 2টি বা 3টি প্রশাসনিক কেন্দ্র গড়ে তোলা। এতে 2 অঞ্চলের মধ্যে ভারসাম্য বজায় রাখা সহজ হতো। এবার অর্থনীতির দিকে তাকাই। বর্তমানে বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। অন্যদিকে পশ্চিমবঙ্গে রয়েছে তথ্য প্রযুক্তি, প্রকৌশল, রাসায়নিক শিল্প, বন্দর ভিত্তিক ব্যবসা এবং দীর্ঘ শিল্প ঐতিহ্য। যদি এই 2 অর্থনীতি একসঙ্গে কাজ করত, তাহলে কৃষি, শিল্প, প্রযুক্তি এবং সেবা খাত সব মিলিয়ে একটি আরও বৈচিত্র্যময় অর্থনৈতিক কাঠামো তৈরি হতে পারত। শুধু তাই নয়, এই রাষ্ট্রের হাতে থাকত 2টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর, চট্টগ্রাম এবং কলকাতা। এর সঙ্গে যুক্ত হতো মংলা ও হলদিয়া বন্দর। দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সমুদ্র বাণিজ্য নেটওয়ার্ক গড়ে ওঠার সম্ভাবনা ছিল। নেপাল, ভুটান এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য এই দেশ একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট করিডোরে পরিণত হতে পারত। ভাবুন তো, ইউরোপ থেকে একটি জাহাজ এসে কলকাতা বন্দরে পণ্য নামালো, সেখান থেকে রেলপথে কয়েক ঘন্টার মধ্যেই সেই পণ্য পৌঁছে গেল ঢাকা, তারপর চট্টগ্রাম হয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে। আবার বাংলাদেশের তৈরি পোশাক ও কৃষিপণ্য একই নেটওয়ার্ক ব্যবহার করে আরও দ্রুত বিশ্ববাজারে পৌঁছাতে পারত। শুধু অর্থনীতিই নয়, প্রাকৃতিক সম্পদের দিক থেকেও এই রাষ্ট্র অত্যন্ত সমৃদ্ধ হতে পারত। বিশ্বের বৃহত্তম বদ্বীপ, উর্বর কৃষিজমি, বিশাল নদী নেটওয়ার্ক, সুন্দরবন, সমুদ্র সম্পদ, প্রাকৃতিক গ্যাস এবং চা উৎপাদন কেন্দ্র সব মিলিয়ে এটি দক্ষিণ এশিয়ার অন্যতম সম্পদশালী অঞ্চলে পরিণত হতে পারত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভাষা। বিশ্বের খুব কম বড় রাষ্ট্রই আছে যেখানে প্রায় পুরো দেশের মানুষ একই ভাষায় কথা বলে। যুক্ত বাংলার সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হতে পারত এই ভাষাগত ঐক্য। প্রশাসন, শিক্ষা, সাহিত্য, গণমাধ্যম সব ক্ষেত্রেই বাংলা আরও শক্তিশালী আন্তর্জাতিক ভাষায় পরিণত হতে পারত। কিন্তু এখানেই একটি বড় প্রশ্ন আসে, এত বিশাল জনসংখ্যা, 2টি বড় শহর, 2টি আলাদা রাজনৈতিক অভিজ্ঞতা এবং ভিন্ন প্রশাসনিক কাঠামো, এসব নিয়ে কি সত্যি একটি রাষ্ট্র সহজে পরিচালনা করা সম্ভব হতো? সম্ভবত না। কারণ শক্তি যত বড়, চ্যালেঞ্জও তত বড়। রাজধানী নিয়ে বিতর্ক, রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য, অর্থনৈতিক বৈষম্য, প্রশাসনিক জটিলতা এবং আঞ্চলিক স্বার্থ, এসব বিষয় নিয়ন্ত্রণ করতে না পারলে এই রাষ্ট্রের ভেতরেও বড় ধরনের সংকট দেখা দিতে পারত। তাহলে প্রশ্ন হলো, এই বিশাল রাষ্ট্র কি অর্থনৈতিক পরাশক্তি হতো নাকি অভ্যন্তরীণ দ্বন্দ্বে দুর্বল হয়ে পড়ত? সেই উত্তর জানতে হলে আমাদের দেখতে হবে এই দেশের অর্থনীতি আসলে কতটা শক্তিশালী হতে পারত, বিশ্বের বড় বড় দেশের সঙ্গে তার তুলনা কোথায় দাঁড়াতো এবং সাধারণ মানুষের জীবন কতটা বদলে যেত। সেই রোমাঞ্চকর অধ্যায় নিয়েই আমরা আবার আসব এই ভিডিওর পরবর্তী পার্ট 2 অংশে। সুতরাং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।